আমাদের গ্রামে তখন চড়কের মেলা শুরু হয়েছে। আশেপাশের নানান জায়গা থেকে সন্ন্যাসীরা সব আসা শুরু করেছেন। বুড়ো শিবের মন্দিরের সামনে বড় বড় তাঁবু ফেলা হয়েছে, সেখানেই সবাই থাকে। দিন রাত মাঠের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খেলা চলছে। নিচে গনগনে আগুন জ্বলছে, তার উপরে ঝাঁপিয়ে পড়ছে সন্ন্যাসীরা। কিংবা একটা সুচলো তীর একেবারে খাড়া করে দাঁড় করানো রয়েছে মাটির মধ্যে, আর সেই তীরের ওপর এক পায়ে দাঁড়িয়ে ধ্যানে মগ্ন হয়ে আছে কোনো এক সন্ন্যাসী। পা কেটে রক্ত বের হচ্ছে, তবু কোনো হুঁশ নেই। সেদিন বিকেলে এসবই ঘুরে ঘুরে দেখছিলাম। সারা শরীর কেমন যেন শিহরিত হয়ে উঠছিল। কিন্তু সবই ঠিক আছে, তবু এসবের মাঝখানে একজনের অভাব খুব বেশি করে অনুভব করছিলাম। আমার মুখের কথাটা মিত্তির মশাই প্রায় কেড়ে নিয়ে বললেন, আরে এমন দিনে আমাদের ভেদুর দেখা নেই গো, বহুদিন হয়ে গেল, তাকে আর দেখতেই পাই না। মিত্তির বাবু যে টানে বহুদিন কথাটা বলল সেরকম একটা কিছু নয়, তবে হ্যাঁ, মাস দুয়েকের জন্য তার দেখা পাওয়া যাচ্ছিল না, সেটা ঠিক। আর চারদিকে এমন জয় বোম তারক বোম শোনার পর থেকে ভেদুর কথা যেন আরো বেশি করে মনে পড়ছিল। সেদিন রাতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কলকাতা বইমেলা থেকে কালু ডাকাতের ওপর লেখা একটা বেশ দারুণ বই পাঠিয়েছিল দাদা। তা সেটাই পড়ছিলাম রাতের খাবারের পর। হঠাৎ দুমদাম দরজায় ধাক্কা পড়ল। আমার ঘরের কাজকর্ম যে দেখে, সেই জগা আবার একবার ঘুমিয়ে পড়লে কানের কাছে অ্যাটম বোম পড়লেও বোধ হয় উঠবে না। তাই আমিই বই ফেলে নিচে ছুটে এলাম। এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে, না জানি আবার কার কি বিপদ হলো। এসে দেখলাম ফটিক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমাকে দেখে হাঁপাতে হাঁপাতেই বলল, মিত্তির বাবুর বাড়ি চলুন একবার, বড় বিপদ। আমি প্রথমটাই ভাবলাম বুঝি মিত্তির বাবুর কিছু একটা হয়েছে, বুড়ো মানুষ, হয়তো বা রাত বিরেতে কোনো বিপদ আপদ হলো। আমি থতমত খেয়ে বললাম, কেন রে ফটিক, মিত্তির বাবুর কি কিছু হলো নাকি? আরে না বিডিও স্যার, ওসব কিছু না। চাঁপাবেড়ি থেকে দুটো মেয়ে এসেছে। এই এতটা রাতে নিজেদের গ্রাম, নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছে। না জানি কত বিপদে পড়ে এসেছে। ওরা দুজন ভেদুকে খুঁজছে। এখন এত রাতে ভেদুকে কোথা থেকে জোগাড় করা যায়, তাই মিত্তির বাবু আপনাকে ডাকছিলেন। বড় বিপদ বিডিও স্যার, বড় বিপদ। বিপদ তো বুঝলাম, কিন্তু ভেদুকে না পেয়ে মিত্তির মশাই আমাকে কেন ডাকছেন সেটা তো বুঝলাম না। হ্যাঁ, এটা ঠিক, ভেদুর শেষ কয়েকটা কাজে আমি ভেদুর সাথে থেকেছিলাম। ভেদুর কাজ কারবার নিজের চোখে দেখেছিলাম, কিন্তু তাই বলে ভেদুর কাজ কি আর আমি করতে পারি? যাই হোক না কেন, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভাবলে চলবে না। তাড়াতাড়ি জামাখানা বদলে একবার জগার ঘরে উঁকি মারলাম। সে এখন নাক ডেকে ঘুমোচ্ছে। একটা মশা বারবার তার নাকের ওপর বসার চেষ্টা করছে, কিন্তু তার নাকের ডগার আওয়াজে বেচারা চলে যাচ্ছে। জগাকে আর না ডেকেই দরজাখানা ভেজিয়ে দিয়ে চলে গেলাম ফটিকের সঙ্গে। এই রাতেই মিত্তির মশাইয়ের বাড়িতে প্রায় সারা গ্রাম জড়ো হয়ে গেছে। আসলে এত রাতে দুটো মেয়ে এসেছে। খানিকটা ভয় পেয়েই খবর পাঠিয়ে মিত্তির মশাই সারা গ্রামকে জড়ো করে ফেলেছেন। আমাকে দেখেই মিত্তির বাবু বললেন, এই তো বিডিও স্যার এসে গেছেন দেখছি, আপনি একটু দেখুন না কি করা যায়। এই মেয়ে দুটো এসেছে ভেদুর খোঁজে, কিন্তু সে তো এখানে নেই। প্রায় মাস দুয়েক হয়ে গেল, তার কোনো খবর পাইনি। আপনি একটু কথা বলে দেখুন তো। আমি আর কি বলবো, খানিকটা অবাক হয়ে মেয়ে দুটোর দিকে তাকিয়ে রইলাম। দুজনের চোখ মুখের অবস্থা দেখে বেশ বোঝা যাচ্ছে মেয়ে দুটো কোনো রকমে লুকিয়ে পালিয়ে চলে এসেছে এখানে। এতটা রাস্তা বোধহয় পাশের জঙ্গলের রাস্তা ধরে এসেছে। কাঁটা ঝোপে খোঁচা খেয়ে শাড়ির নিচের অংশ ছিঁড়ে গেছে। বয়স বেশি না মেয়েগুলোর, ওই 15-16 মধ্যেই হবে। সারা দিনে খাওয়া দাওয়াও করেনি বোধ হয়। এই অবস্থায় এতজন মানুষ তাদেরকে ঘিরে ধরেছে। হাঁ করে সবাই এদের কথা শোনার জন্য চেয়ে আছে। এসব দেখে বোধহয় মেয়েগুলো আরও ভয় পেয়ে যাচ্ছে। আমি বললাম, আজ থাক না, এত রাত হয়ে গেছে, আজ বরং ওদের থাকা খাওয়ার একটু ব্যবস্থা করে দিন। কাল সকালে না হয় আস্তে ধীরে সব ঘটনা শোনা যেত। মিত্তির মশাই মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, অনেকবার তো বললুম সে কথা, কিন্তু দিদি ভাইয়েরা কিছুই শুনতে চাইছে না। কাল সকালেই নাকি ওদের গ্রামে ফিরে যেতে হবে। চাঁপাবেরিয়া এখান থেকে অনেকটা দূরে, তার ওপর একটা আস্ত জঙ্গল পার হয়ে যেতে হয়। জঙ্গলে শোনা যাচ্ছে একটা দলছুট দাঁতাল হাতি
রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে এত রাতে মেয়ে দুটো নাকি আবার নিজেদের গ্রামে ফিরবে, এটা হয় নাকি? আমি ওদের দিকে তাকিয়ে বললাম, শোনো, এভাবে হয় না। তোমরা কিছু খেয়ে আগে বিশ্রাম করো, তারপর আস্তে ধীরে কাল সবটা শুনবো। তারপর না হয় আমি নিজে তোমাদের আমার গাড়ি করে পৌঁছে দিয়ে আসব। আমার কথা শেষ না হতেই দুজনে একেবারে একসাথে চিৎকার করে উঠল, না না, আমরা যাব না, আমরা যাব না। ওদের মধ্যে একজন বয়সে বোধ হয় একটু বড়, দুপাশে দুটো বেনি প্রায় কোমর ছুঁয়েছে। মেয়েটি এগিয়ে এসে বলল, আমরা কোনো রকমে পালিয়ে এসেছি এখানে। এর মধ্যে যদি আপনার গাড়িতে করে বাড়ি ফিরি, তাহলে ওরা আমার বাবা মা সমেত পুরো বাড়িটাকেই বোধহয় জ্বালিয়ে দেবে। ওই তান্ত্রিক আমাদের বাঁচতে দেবে না। যে করে হোক, যেমন করে হোক, ভেদুগুণিনকে একবার এই তান্ত্রিকের সামনে আনতেই হবে, নইলে আমরা কেউ বাঁচবো না। বড্ড মুশকিলে পড়লাম। ভেদুর থাকার কোনো ঠিকানা আছে নাকি? কে জানে এখন কোথায় কি খেলা দেখিয়ে বেড়াচ্ছে। মেয়েগুলো যে বেশ বিপদে পড়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এরা যে কিছু খুলে বলছেও না। আমি বললাম, তোমরা একটু শান্ত হও, আগে কি হয়েছে একটু খুলে বলবে? ভেদু তো এখন নেই এখানে, একবার শুনি সকলে ঘটনাটা কি, তারপর না হয় দেখব কি করা যায়। মেয়েটি ঢোক গিলে চারিদিকটা ভয়ে ভয়ে দেখতে লাগলো। মিত্তির মশাই বললেন, তোমার কোনো চিন্তা নেই মা, ভেদু এ বাড়িতে প্রায়ই আসে। এ বাড়ির চারপাশে সে এক অদৃশ্য গণ্ডি কেটে দিয়ে গেছে। এখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তোমার যা বলার তা নিশ্চিন্তে বলো মা। সব দিক থেকে একটা আশ্বাস পেয়ে মেয়েটি এবার যেন একটু শান্ত হলো। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, আমার নাম দীপা, আর এ আমার বোন সুদীপা। আমরা দুজনেই চাপাবেরি গ্রামের স্কুল মাস্টারের মেয়ে। কিছুদিন আগেও আমাদের গ্রামটা অন্য আর 5টা গ্রামের মতো বেশ সুন্দর ছিল। উৎসবে অনুষ্ঠানে আমরা গোটা গ্রাম একসাথে জড়ো হতাম, আনন্দ করতাম। কারো মনে কোনো ভয় ছিল না। কিন্তু কোথা থেকে যে কি হলো, আমাদের গ্রামে হঠাৎই এক তান্ত্রিকের আবির্ভাব হলো। লাল লাল খাল্লা পড়া, বিশাল জটাধারী এক ভয়ানক তান্ত্রিক। দু চোখ তার সবসময় জবা ফুলের মতো লাল হয়ে আছে, সারা কপালে সিঁদুর লেপা, হাতে একটা ত্রিশূল, আর গা দিয়ে সর্বক্ষণ কারণ বাড়ির দুর্গন্ধ বেরোচ্ছে। গ্রামে এসেই লোকটা আকাশের দিকে ত্রিশূল উঁচু করে বলল, এই গ্রামে এক ডাইনির কুনজর পড়েছে। অবিবাহিত কুমারী মেয়েদের ওপর দৃষ্টি দিয়েছে সে। সব মেয়েদের ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হবে, বাইরের বাতাসও যেন গায়ে না লাগে, তাহলে কিন্তু সেও খুব তাড়াতাড়ি ডাইনি হয়ে যাবে। আর প্রথমে সে নিজের পরিবারের মানুষদের খাবে, তারপর আস্তে আস্তে গোটা গ্রামকে। প্রথমে ওই তান্ত্রিকের কথা কেউ বিশ্বাস করেনি। লোকটা নিজের মতো করে বলে যেতে লাগলো, আর আমরা চলতে লাগলাম আমাদের মতো। কিন্তু খুব তাড়াতাড়ি লোকটার কথা সত্যি হতে শুরু করলো। আমাদের বাড়ির থেকে একটু দূরেই থাকতো বিনাপানি দিদি। আমাদের স্কুলেই পড়তো, ক্লাস 10-এ। দিদি একদিন স্কুল থেকে ফিরেই শুয়ে পড়ল, বলল শরীরটা ভালো লাগছে না। রাতের বেলায় কিচ্ছু খেলো না, যেটুকু বা খেলো সব বমি হয়ে গেল। সকলে ভাবলো হয়তো হঠাৎ করে গরম পড়েছে, তো তাই জন্য কিছু হজম হচ্ছে না। বিছানায় নেতার মতো পড়ে রইল বিনাপানি দিদি। কিন্তু রাতের বেলাতেই কাকিমা, মানে বিনাপানি দিদির মা, একটা আওয়াজ শুনে এসে দেখে দিদি গোয়াল থেকে একটা ছাগলছানা তুলে এনে সেটাকে চিবিয়ে খাচ্ছে, একেবারে আস্ত, ছাল চামড়া সমেত। আমরা কেউ সে দৃশ্য দেখিনি, কিন্তু কাকিমা যা বলেছিল সে দৃশ্য ভয়ানক। দিদির মুখটা নাকি তখন সত্যি সত্যি একটা ডাইনির মতো হয়ে গিয়েছিল। সারা মুখে তাজা রক্ত লেগে, ঠোঁট থেকে রক্ত ধারা নেমে এসে চিবুক বেয়ে বুক অবধি নেমে এসেছে।
কাকিমা তো সে দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে সকলেই সেই তান্ত্রিকের কথা মেনে নিতে বাধ্য হয়েছিল। সেই তান্ত্রিক বিনাপানি দিদিকে একটা মোটা দড়ি দিয়ে বেঁধে গ্রামের রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে চলে যায়। বলে, এই মেয়ে আর কোনোদিন ফিরে আসবে না। ডাইনি একে পূর্ণভাবে নিজের বশে নিয়ে এসেছে। এখন একে এমন করে খোলা ছেড়ে দিলে ওই সম্পূর্ণ গ্রামকে ঠিক ওই ছাগল ছানার মতো ছাল চামড়া শুদ্ধ খেয়ে নেবে। এই মেয়েকে বিসর্জন দেওয়াই ভালো। তান্ত্রিক তারপর দিদিকে নিয়ে ঠিক কি করলো জানা নেই। কেউ বলে ওকে নাকি এখনো শ্মশানের পাশে জঙ্গলে ওই তান্ত্রিকের গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে। আবার কেউ বলে ওকে নাকি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। আবার কেউ বলে দিদিকে নাকি তান্ত্রিক জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। এরপর আবার সেই তান্ত্রিক এসে গ্রামের লোকেদের বলল, ডাইনি কিন্তু একজনকে ডাইনি বানিয়ে ক্ষান্ত হবে না। আস্তে আস্তে এই গ্রামের প্রত্যেকটা মেয়েকে ডাইনি বানিয়ে দেবে সে। সেজন্য এখন থেকে মেয়েদের বাইরে বের হওয়া চলবে না। ভোরবেলা সূর্য ওঠার আগে স্নান সেরে ঘরে ঢুকে যেতে হবে। সূর্যের আলো যেন আমাদের শরীরে না লাগে। আমাদের স্কুল, খেলা, মেলায় যাওয়া সব বন্ধ হয়ে গেল। অন্ধকারে ভূতের মতো থাকতে লাগলাম আমরা। কিন্তু এভাবে তো বাঁচা সম্ভব নয়। আমরা কোনোদিন এভাবে থাকিনি। কয়েকদিন যেতে না যেতেই মেয়েরা নানা ছুতোয় বের হতে লাগলো। কখনো পুকুর পাড়ে, কখনো বটগাছতলার দোলনায়। বাড়ি থেকে লুকিয়ে বাবা মাকে না জানিয়ে একজন দুজন করে এদিক ওদিক থেকে পালিয়ে খোলা হাওয়ায় কিছুক্ষণ কাটাতে লাগলো। মুখুজ্জেপাড়ার গীতা বলে আমার এক বন্ধু ঠিক একইভাবে অসুস্থ হয়ে পড়ল হঠাৎ। সে লুকিয়ে কয়েকজন বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। ফিরে এসেই বিছানায় শুয়ে পড়ে। প্রায় অজ্ঞানের মতো পড়ে থাকে। খাওয়া দাওয়া কিচ্ছু করে না। কিন্তু রাতের বেলাতেই দিব্যি বেরিয়ে পড়ে। তুলসীদা গ্রামের পিয়ন অনেক দূরে চিঠি দিয়ে ফিরছিল। ফিরতে রাত হয়ে গিয়েছিল। তুলসীদা দেখেছিল গীতা একা একা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এভাবে রাতের বেলায় ওকে হাঁটতে দেখে তুলসীদা ওর পিছু নিয়েছিল। কিছুটা যাওয়ার পরেই তুলসীদা দেখে গীতা অনায়াসে একটা তাল গাছে উঠে সেখানে কিছু একটা করছে। তুলসীদা অত নিচ থেকে প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। তারপর একটা চিল হঠাৎ রাতের বেলায় প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠায় ভয় পেয়ে তাকিয়ে দেখে গীতা ওই তাল গাছে উঠে চিলের বাচ্চাদের ধরে ধরে খাচ্ছে। মা চিলটা বাধা দেওয়ার চেষ্টা করায় এক হাতে তার গলা টিপে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। পরের দিন আবার এলো তান্ত্রিক। গীতাকেও সেই একভাবে মোটা দড়ি দিয়ে বেঁধে মারতে মারতে নিয়ে চলে গেল। গীতা কোথায় গেল, তারপর কি হলো, কেউ কিচ্ছু জানে না। আমাদের বাড়িতে নজরদারি বেড়ে গেল আরো। সর্বক্ষণ কড়া পাহারা আমাদের ওপর। কিন্তু তাও যদি কেউ কোনো ছলছুতোয় বেরিয়েছে তো কিছুদিন পরেই তার উপর ডাইনির কোপ পড়ে। মেয়েটা এতটা বলে একটু থামলো, ঘন ঘন হাঁপাচ্ছে। একটু থিতু হয়ে আবার বলতে শুরু করলো। দিনে দিনে সে তান্ত্রিক আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কোনো বাড়ি যদি মেয়েদের ছাড়তে না চাইতো, যদি বলতো এসব ডাইনির প্রকোপ নয় অন্য কিছু, শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, তাহলে সেই তান্ত্রিক সেই পুরো পরিবারকে গ্রামের মধ্যে একঘরে করে দিত। তান্ত্রিকের ভয়ে গ্রামের কেউ ওই পরিবারের কারোর সাথে কথা বলতো না, দেখা পর্যন্ত করতো না। তারপর একদিন হঠাৎ করেই দেখা যেত রাতের বেলায় সেই বাড়িতে আগুন ধরে গেছে। পুরো পরিবারটা এক রাতের মধ্যে পুড়ে শেষ হয়ে গেল। পরশু বিকেলে আমার বোন সুদীপা একবার বিকেলের দিকে বেরিয়েছিল লুকিয়ে। পাশের গ্রামের লাইব্রেরি থেকে বই আনতে গিয়েছিল। এতদিন ধরে আমরা দু বোন এভাবে বাড়িতে থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম।
অন্তত যদি কিছু বই পাওয়া যেত। সেই জন্যই সুদীপা সকলকে লুকিয়ে পাশের গ্রামে গিয়েছিল। বাড়ি আসার পর থেকে ওর শরীরটাও কেমন যেন করছে, তবে আমি সারাক্ষণ নজর রেখেছিলাম। ও ওরকম অদ্ভুত কোনো আচরণ এখনো করেনি, কিন্তু তবু ভীষণ ভয় করছে। খালি মনে হচ্ছে একবার যদি ওই তান্ত্রিকের কানে খবরটা যায় যে বোন বাইরে থেকে ফেরার পর অসুস্থ হয়েছে, তবে ওকেও ডাইনি বলে ধরে নিয়ে যাবে। ভেদুগুণিনের কথা আমরা কাগজে পড়েছি, একবার নাকি এক অঘরীকে হারিয়ে দিয়েছিল। তাহলে এবার কি ওই তান্ত্রিক বা ওই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাবে না? ও যদি জানতে পারে আমরা লুকিয়ে এত দূর চলে এসেছি, অন্য গ্রাম থেকে সাহায্য চাইছি, তাহলে পুরো পরিবারকে হয়তো জ্বালিয়ে দেবে। ভোর হওয়ার আগে আমাদের ফিরে যেতেই হবে, নয়তো ওই তান্ত্রিক আমাদের বাবা মাকে মেরে ফেলবে। সারা গ্রাম এখন ওই তান্ত্রিকের বশ হয়ে আছে। তান্ত্রিক যা বলে শুধু তার কথাই শোনে। মানুষজন নিজের বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। আমাদের বারবার মনে হয় ওই তান্ত্রিক ভণ্ড, লোক ঠকাচ্ছেও। ডাইনির ছায়া বলে ভয় দেখিয়ে মেয়েদের অন্য কোথাও নিয়ে যাচ্ছে, হয়তো পাচার করে দিচ্ছে। কিন্তু আমাদের এসব কথা কেউ বুঝবে না, কেউ না। মেয়েটা এবার ঝরঝর করে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম মেয়েটার সাহস দেখে। গ্রামের সংস্কার কুসংস্কারের মধ্যে বড় হয়েও মেয়েটা কি অনায়াসে ধরতে পারল ওই তান্ত্রিক ভণ্ড লোক ঠকাচ্ছে। এদের মতো কয়েকজনকে দেখলে মনে হয় যে দেশের মানুষ যাই বলুক না কেন একটু একটু করে শিখছে। কিন্তু সেই আসল প্রশ্নটা তো থেকেই গেল, ভেদুকে কোথায় পাবো? তবে এক্ষেত্রে হয়তো আমি খানিকটা হলেও ভেদুর বিকল্প হয়ে উঠতে পারি। চাপাবেরির ভিডিও কি করছে? সেখানকার পুলিশ কোথায়? আজকের দিনে কাউকে এমন ডাইনি বলে ধরে নিয়ে যাওয়া যায় নাকি? যখন ইচ্ছে এভাবে কারো ঘর জ্বালিয়ে দেওয়া যায় নাকি? আমি খানিকটা অবাক হয়ে বললাম, তোমরা কেউ পুলিশকে জানাওনি? আর জানানোর দরকারই বাকি? এত বড় একটা ঘটনা, একটা জলজ্যান্ত মেয়ে রাতারাতি ডাইনি হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আর তারা নিজে থেকে কোনো অ্যাকশন নিচ্ছে না। মেয়েটি অদ্ভুতভাবে হাসল। তার হাসিতে যেন তার মনের বিষণ্ণতাই বেশি করে প্রকাশ পাচ্ছে। বললাম না, আমাদের পুরো গ্রামটাকে ওই তান্ত্রিক নিজের বশে করে রেখেছে। কেউ ওই তান্ত্রিকের বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায় না। আমাদের গ্রামে একজন ইন্সপেক্টর সাহেব ছিলেন। বিনাপানি দিদিকে যেদিন ওই তান্ত্রিক মারতে মারতে নিয়ে যায়, তারপর দিন ওই ইন্সপেক্টর সাহেব ওই তান্ত্রিককে খোঁজেন গ্রেপ্তার করবেন বলে। কিন্তু সেই রাত্রেই ওনার নিজের কোয়ার্টারে ফেরার সময় ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কে জানে কি করে ওর গাড়ি পড়ে যায় খালে। তারপর থেকে কেউ আর ওই তান্ত্রিকের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে না। গ্রামের এত মানুষ ওই তান্ত্রিকের পক্ষে, তাই আর বিডিও স্যারও কিছু বলার সাহস করেন না। বুঝলাম, এই জন্যই মেয়ে দুটি ভেদুকে খুঁজছে। গ্রামে এখনও এই সব কুসংস্কার মন্ত্রতন্ত্রের প্রভাব এতটাই বেশি যে এদের এই বিডিও অফিসার বা পুলিশ ঘাঁটাতে সাহায্য করে না। এদেরকে জবাব দিতে হলে এদের ভাষাতেই দিতে হবে। ওই ভণ্ডতান্ত্রিকের সামনে ভেদুকেই দাঁড় করাতে হবে। কিন্তু তাকে পাবো কোথায়? মেয়ে দুটো উসখুস করতে লাগলো। বুঝতে পারছি এখনই ওদের ফিরে যেতে হবে। ভোর হওয়ার আগে গ্রামে পৌঁছতে না পারলে অন্য বিপদ হতে পারে। খানিকক্ষণ চুপ থেকে দীপা বলল, আমরা তবে আসি এখন, অনেকটা রাস্তা আবার যেতে হবে। যদি ভেদুগুণিনকে খুঁজে পান তবে একবার বলবেন আমাদের কথা। মেয়ে দুটো বোধ হয় বিকেল বিকেল বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু এখন তো একেবারে রাত। এই রাতে জঙ্গলের রাস্তায় ওদের ছেড়ে দিই কি করে? আমি বললাম, তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার গাড়িটা নিয়ে আসছি। জঙ্গলের রাস্তা দিয়ে এত রাতে তোমাদের একা যেতে দেওয়া যাবে না। মেয়ে দুটোর মুখ আবার ভয়ে সাদা হয়ে গেল। মেয়েটি আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিলাম। চিন্তা করো না, তোমাদের গ্রামে আমি ঢুকবো না, শুধু জঙ্গলটা পার করে দেব। জঙ্গলের মধ্যে দুটো দামাল হাতি ঘুরে বেড়াচ্ছে। এ সময় কারোর পক্ষেই হেঁটে জঙ্গলে যাওয়া উচিত হবে না। মেয়ে দুটো আর কিচ্ছু বলল না।
আমি আবার আমার কোয়ার্টারে এসে গাড়িটা নিয়ে নিলাম। অন্ধকার রাতে জঙ্গলের মধ্যে দিয়ে আমার গাড়িটা যেতে লাগলো। পেছনের সিটে দুই বোন ভয়ে কুঁকড়ে বসে রইল। মেয়ে দুটোকে জঙ্গল পার করে দিয়ে ভোরের দিকে ফিরে এসেছিলাম। আমার শত অনুরোধে, এমনকি ধমক দেওয়ার পরেও মেয়ে দুটো কিছুতেই আমাকে ওদের গ্রামের ভেতরে ঢুকতে দেয়নি। একটা অচেনা গাড়ি থেকে ওরা নামছে দেখলেই তান্ত্রিক নাকি আর ওদের আস্ত রাখবে না। আর সত্যিই তো, এত বড় গাড়ি করে গ্রামে ঢুকলে তো সহজেই ওরা অন্যের নজরে পড়ে যাবে। ওদের জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এনে নামিয়ে দিয়ে এলাম, কিন্তু জামতলাতে এসেও যে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। ভেদুকে তো দরকার, মিত্তিরবাবু বললেন। এক কাজ করুন বিডিও স্যার, আপনি বরং একবার চলে যান ওখানে। এর মধ্যে ভেদু এলে আমি ওকে পাঠিয়ে দেবো। আমি যাব মানে? আমি গিয়ে কি করতে পারি? ওরা তো কেউ আইনের সাহায্য নেবে না। আর এসব মন্ত্রতন্ত্রের আমি কি জানি? আর ভেদু এলে পাঠিয়ে দেব মানেটা কি? আপনি কি জানেন নাকি ভেদু কবে আসবে? তার তো কোনো আসার ঠিকই নেই। সে তো এক্ষুনিও আসতে পারে, আবার 1 বছরের মধ্যেও নাও আসতে পারে। ভেদু আমাকে বলেছিল আমাদের সকলের আত্মা এক পরমাত্মার অংশ। তাই যদি মন প্রাণ দিয়ে আমরা কাউকে ভালোবাসি, যদি তাকে আমরা ডাকতে পারি সেইভাবে, তবে এক আত্মার ডাক আরেক আত্মার কাছে পৌঁছে যায়। এই মেয়েগুলোর কথা শোনার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ভগবানের কাছে রাত্র দিন আমি প্রার্থনা করছি যেন ভেদু চলে আসে। আমার স্থির বিশ্বাস ভেদু ঠিক চলে আসবে। ভেদু ঠিক চলে আসবে, আপনি দেখবেন বিডিও স্যার। আমি চুপ করে রইলাম। আধুনিক ভাষায় একেই হয়তো টেলিপ্যাথি বলে। দেখা যাক আমাদের এতগুলো মানুষের টেলিপ্যাথির জোর কতটা। আমি আবার রওনা দিলাম চাপাবেরির দিকে। না, ভেদুর হয়ে প্রক্সি দিতে নয়, একবার ওখানকার বিডিওর সাথে দেখা করে পুরো ঘটনাটা ওরা কিভাবে দেখছেন সেটা জানার বড় ইচ্ছে হলো। চাপাবেরি অন্য ব্লকের আন্ডারে আছে। শুনেছি ওখানকার অফিসার চাপাবেরিতে বেশি আসেন না, কিন্তু এভাবে তো তিনি একটা গ্রামকে এড়িয়ে যেতে পারেন না। জঙ্গলের ভেতর দিয়ে যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তখন একটা অদ্ভুত আওয়াজ কানে এসেছিল। একবার গাড়ি থামিয়ে ভালো করে শোনার চেষ্টাও করলাম, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। একটা ভয়ও কাজ করছিল, ওই দুটো দাঁতাল হাতির ভয়। হঠাৎ গাড়ির সামনে এসে গেলে বিপদ আছে। গ্রামে পৌঁছতেই দেখলাম একটা থমথমে পরিবেশ। আশেপাশের মাইলের পর মাইল ফাঁকা রাস্তাঘাট। এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, একটা মানুষকেও দেখতে পেলাম না। দীপা বলেছিল এই গ্রামে নাকি মেয়েদের রাস্তায় বের হওয়া বন্ধ করে দিয়েছে ওই তান্ত্রিক, কিন্তু আমি তো কোনো পুরুষ মানুষও দেখতে পাচ্ছি না। বেশ খানিকটা যাওয়ার পর একটা চিৎকার কানে ভেসে এলো। একটা বেড়া দেওয়া সুন্দর বাড়ি, বাড়ির চালে দুটো বেশ পুরুষ্ট লাউ ঝুলছে। সেটা এখান থেকেই বেশ চোখে পড়ছে, কিন্তু আমার চোখ আপাতত লাউয়ের দিকে নেই। এখান থেকেই দীপা আর সুদীপাকে স্পষ্ট দেখা যাচ্ছে। একজন লাল পোশাক পরা ভয়ঙ্কর চেহারার লোক দুজনেরই বেনি ধরে তাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওদের মা বাবা এসে ওদের বাঁচানোর চেষ্টা করায় ওই তান্ত্রিকের চেলারা তাদের বারবার ত্রিশূলের খোঁচা দিয়ে সরিয়ে দিয়েছে। তাহলে কি এই এক রাতের মধ্যেই দীপা সুদীপার সাথে সেরকম ভয়ানক কিছু ঘটে গেল? ওদেরও কি ওই তান্ত্রিক ডাইনি বলে ধরে নিয়ে যাচ্ছে? আমি আর থাকতে পারলাম না, গাড়ি থামিয়ে ছুটে গেলাম। কি হচ্ছেটা কি এখানে? এখানে মেয়েদের গায়ে হাত তুলছেন কেন? ওদের কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটা যেন থমকে গেল। বহুদিন বোধহয় ওর উপরে কথা বলার মতো লোক কাউকে খুঁজে পায়নি। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো লোকটা। দীপা আর সুদীপার মুখ ভয়ে সাদা হয়ে গেছে আমাকে দেখে। তার মানে হয়তো ওরা যে আমাদের গ্রামে গিয়েছিল সেই খবর এই তান্ত্রিক জানতে পেরে গিয়েছে। তুই এই গ্রামে, এই দুনিয়ায় করালি তান্ত্রিকের ওপর কথা বলার মতো কে জন্ম নিল? এই লোকটা কারোর কাছ থেকে বাধা না পেয়ে ক্রমশ আরো দুর্বিনীত হয়ে যাচ্ছে। আমি সোজা এসে দাঁড়ালাম ওর মুখোমুখি। ওর চোখে চোখ রেখে বললাম, ওদের ছেড়ে দিন। লোকটা দীপা আর সুদীপাকে ছেড়ে দিয়ে একেবারে সোজাসুজি আমার দিকে তাকালো। ওদের ওপর ডাইনির ছায়া পড়েছে। কাল রাতে ওরা জঙ্গলে গিয়েছিল। কোনো সাধারণ মানুষ রাতের বেলায় জঙ্গলে যায় না। আমি ওদের একেবারে জঙ্গল শেষ করে নামিয়ে দিয়েছিলাম।
লোকটা হয়তো জঙ্গল থেকে ওদের বের হতে দেখেছিল। লোকটা আরো খানিকটা কাছে এসে বলল, এই গ্রামের দায়িত্ব মা করাল বদনা আমাকে দিয়েছেন। এই গ্রামের মানুষদের জীবন বাঁচানোর দায় তাই আমার। এদের জন্য এমন নির্দয় কাজ আমাকে করতে হয়। ওরা কোনো প্রাণীর জীবন নষ্ট করার আগেই ওদের আমি এই লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। এ আমাকে আটকাতে আসবে, মায়ের রোষে সে ভস্ম হয়ে যাবে। লোকটা আবার দীপার চুলের মুঠি ধরতে যাচ্ছিল। আমি ওর হাত চেপে ধরলাম। চারদিক থেকে আতঙ্কে শিহরিত হওয়ার একটা আওয়াজ কানে ভেসে এলো, যেন কি এক ভয়ঙ্কর অনর্থ করে দিয়েছি আমি। মূর্খ, তোর এত বড় সাহস, তুই আমাকে আটকাতে আসিস? আমি করালি তান্ত্রিক। মা করাল বদনার আশীর্বাদ আছে আমার ওপর। আমার গায়ে হাত দিলে মা রুষ্ট হবেন, তুই ভস্ম হয়ে যাবি। কি প্রমাণ আছে আপনার কাছে যে ওদের ওপর ডাইনির ছায়া পড়েছে? আপনি তো নিজেই বললেন ওরা কোনো প্রাণীর অনিষ্ট করেনি। তাহলে? লোকটা রাগে লাল হয়ে আমার দিকে চেয়ে রইল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। কে তুই? এই গ্রামে তো দেখিনি আগে। আমি জামতলার বিডিও অফিসার। এখানে এসেছিলাম একটা কাজে। আমি এক্ষুনি এখানকার বিডিও অফিসারের সাথে কথা বলবো। তিনি কি করে এরকম অন্যায় এখনো বসে বসে দেখছেন, সেটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। ও তাই বুঝি? লোকটা এবার হা হা করে হেসে উঠল। আস্তে করে ঘাড় ঘুরিয়ে এক চেলার দিকে তাকিয়ে বলল, একটু ভবেশকে টেলিফোন করে ডাকতো এখানে, বল করালি তান্ত্রিক এসেছে। তারপর আবার আমার দিকে তাকিয়ে অদ্ভুত বিশ্রী হাসি হেসে বলল, ভবেশ, ভবেশ দত্ত, এখানকার বিডিও অফিসার। এই তো গেল মাসে আমার কাছে দীক্ষা নিল। মায়ের চরণে বড় ভক্তি। আমার সাথে দেখা হলেই আমার দুপা জড়িয়ে ধরে বলে, বাবা গো, এই চাপাবেড়ির মানুষ বড় অসহায় বাবা। বাবা তুমি এদের দেখো বাবা, এদের বাঁচবার জন্য যা করার হয় আপনি তাই করবেন বাবা। আরে এভাবে প্রায় প্রতিদিন গেরস্ত বাড়ি থেকে মেয়েদের ধরে নিয়ে যেতে আমারই কি আর ভালো লাগে? কিন্তু আমি অসহায়। এই মেয়েগুলোকে এই গ্রাম থেকে সরিয়ে না নিয়ে গেলে ডাইনির প্রকোপের হাত থেকে গ্রামটাকে বাঁচাতে পারবো না যে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছি একটা বিরাট ষড়যন্ত্র চলছে। হয়তো এর সাথে পুলিশ প্রশাসন সবাই জড়িত। এ আর নতুন কথা কি? ব্ল্যাক শিপ তো সব জায়গাতেই থাকে। তান্ত্রিকের চেলা ফোন করেছিল বোধহয় কিছুক্ষণ হবে। তারই মধ্যে গাড়ির আওয়াজ শোনা গেল। গাড়ি থামতেই এখানকার বিডিও অফিসার, বেশ নাদুস নুদুস চেহারার ভদ্রলোক, ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়লেন তান্ত্রিকের পায়ে। কি হয়েছে বাবা? এত জরুরি তলব কেন? কোনো বিপদ হয়েছে নাকি বাবা? করালি তান্ত্রিক আবার হেসে উঠলেন হা হা করে। আমার দিকে তাকিয়ে বললেন, এই যে এসে গেছে ভবেশ। তুই ওকে কি বলবি বলছিলি? হ্যাঁ, এই ভবেশ দত্তের কাজ কারবার দেখে রাগে আমার শরীরটা জ্বলছে। নিজেকে একজন বিডিও অফিসার বলতে ঘৃণা হচ্ছে। একটা ভণ্ড তান্ত্রিক নাকি একটা সরকারি অফিসারের নাম ধরে ডাকছে। ব্যাপারটা ভাবলেই কেমন যেন ঘেন্না হচ্ছে। লোকটা মাটি থেকে উঠে আমার সামনে এলো। আপনি কে? এখানে কেন এসেছেন আপনি? আমি জামতলার বিডিও অফিসার, ত্রিদিবেশ সরকার। ও তাই নাকি? লোকটা কেমন যেন ব্যঙ্গের চোখে তাকালো আমার দিকে। তা বেশ, তো ভালো তো, অভিনন্দন আপনাকে। তা যান না, আপনার নিজের ব্লকে গিয়ে অফিসারি করুন। আমার এখানে এসেছেন কেন? হ্যাঁ, আমার মাথাটা যে তখন কি ভীষণ গরম হয়ে গিয়েছিল তার বলার উপায় নেই। অনেক কষ্টে নিজেকে সংযত রেখে বললাম, আপনি যখন নিজের কাজটা ঠিক মতো করতে পারছেন না তখন তো আসতেই হলো। এভাবে একটা মেয়ের গায়ে হাত তোলার অধিকার ওকে কে দিয়েছে? তাছাড়া আমি শুনেছি এর আগে যে মেয়েদের উনি নিয়ে গেছেন তাদের কোনো ঠিকানা পাওয়া যায়নি। তারা কোথায়?
এর উত্তর ওকে দিতে হবে। উনি একটা গণতান্ত্রিক দেশে বাস করেন, এখানে প্রত্যেকের বাঁচার অধিকার আছে। উনি নিজের ইচ্ছে মতো কারোর অধিকার ছিনিয়ে নিতে পারেন না। করালি তান্ত্রিক এবারে হাতের ত্রিশূলটা একেবারে আমার গলার কাছে চেপে ধরে বলল, ডাইনিদের বাঁচার অধিকার নেই। আর বললাম না, স্বয়ং মা করাল বদনা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আর কোনো কিছুর পরোয়া করি না। কে বলেছে ওরা ডাইনি? এখনো তো কারোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওরা ডাইনি হলো কি করে? দেখবি দেখবি কি করে ডাইনি হলো, দেখবি। করালি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করতে করতে বলল, দেখবি, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে, দাঁড়া। আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল সকলকে সরিয়ে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তারপর একটা ছোট্ট ঘড়া নিয়ে এসে দীপাকে বলল, যা জল নিয়ে আয়। মেয়েটা ভয়ের চোটে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হাতে ঘড়াটা নিয়ে। করালি আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? জল নিয়ে আয়। ধমকের চোটে ভয় পেয়ে দীপা ছুটে গিয়ে এক ঘড়া জল নিয়ে এসে দাঁড়ালো। তান্ত্রিক ওর হাত থেকে প্রায় ছোঁ মেরে ঘড়াটা নিয়ে কিছুক্ষণ দীপার কপালে ছুঁয়ে রাখল। তারপর বিদঘুটে উচ্চারণের কিছু মন্ত্র বলে ছুড়ে দিল পাশের দেওয়ালের দিকে। হয়তোবা কিছুটা মুহূর্ত অদ্ভুত ব্যাপার, দেওয়ালে আপনা থেকেই ফুটে উঠল, আমি ডাইনি। রক্তের মতো লাল রং সেই লেখার। চারপাশে দাঁড়ানো ভিড়টা ভয়ে দুপা পিছিয়ে গেল। আমিও বেশ ঘাবড়ে তাকালাম লেখাটার দিকে। দীপা কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে বসে পড়ল। তান্ত্রিক ওই ঘড়াটাকে মাটিতে ঢকাস করে ফেলে দিয়ে আবার অট্টহাস্য করে বলল, তাহলে আর কারোর কিছু বলার আছে? করালি তান্ত্রিকের কখনো কিছু ভুল হয় না। স্বয়ং মা করাল বদনা আমাকে ইঙ্গিত দেন। করালি তান্ত্রিকের কথা তখনও বোধহয় শেষ হয়নি। হঠাৎ চারপাশটা কেঁপে উঠল একটা গম্ভীর ভারী কণ্ঠস্বরে, জয় বম তারক বম, জয় বম তারক বম, জয় ভোলেনাথ। আমার মনে হলো যেন সমস্ত পৃথিবীটা হঠাৎ ঘুরতে ঘুরতে থেমে গেল। মিত্তির বাবু ঠিকই বলেছিলেন, আমরা সকলে মিলিতভাবে যাকে চাইছিলাম, এই এতক্ষণ ধরে ওই তান্ত্রিকের সাথে ঝগড়া করতে করতে প্রতি মুহূর্তে যার অনুপস্থিতি টের পাচ্ছিলাম, সে এতক্ষণে এসে গেছে। আমি পেছনে ফিরতেই আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলাম, ভেদু, তুমি এসে গেছো। ভেদুর দেখলাম আমার দিকে তাকানোর কোনো সময় নেই, তার দৃষ্টি সোজা ওই তান্ত্রিকের দিকে। এসব খেলা অনেক পুরনো খেলা তান্ত্রিক, ওর থেকে ভালো খেলা আমি তোকে দেখাচ্ছি। মাটিতে পড়ে ঘোড়াটা তখনও ঘুরপাক খাচ্ছিল। ভেদু সেটা তুলে নিয়ে তান্ত্রিকের এক চেলার দিকে ছুঁড়ে দিল। যা, এক ঘোড়া জল নিয়ে আয়। লোকটা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। একমাত্র এই করালি তান্ত্রিক ছাড়া আর কারো কথা সে কখনো শোনেনি বোধহয়। ভেদু এবার হুঙ্কার দিয়ে বলে উঠল, কানে কথা যাচ্ছে না, যা নিয়ে আয় এক ঘোড়া জল। ভেদুর এই হুঙ্কারে বুক কেঁপে ওঠে। লোকটা এক দৌড়ে ভেতর থেকে জল নিয়ে এসে দাঁড়ালো। ভেদু ছোঁ মেরে সেই ঘোড়াটা নিয়ে সেটা করালির মাথায় ঠেকালো, আর তারপরেই কিছু অদ্ভুত মন্ত্র বলে সেটা ছুঁড়ে দিল আর একটা দেওয়ালের দিকে। সেখানে এবার একটা কালো রঙের লেখা ফুটে উঠল, আমি একটা ভণ্ড। উফ, কি যে পরম শান্তি পেলাম সে আর বলার নয়। প্রাণ খুলে হাসতে ইচ্ছে করল। সেখানে দাঁড়ানো সকলে হাঁ করে চেয়ে রইল ভেদুর দিকে। কি হলো মা করাল বদনার ভক্ত? মা নাকি তোকে ইঙ্গিত দেয়? এবার উত্তর, ভণ্ড কোথাকার? হঠাৎ করে ভেদুর এই আগমন তান্ত্রিক মেনে নিতে পারল না। কিন্তু যা হলো তারপর তো আর সাহস করে দাঁড়িয়ে থাকতেও পারছে না। তার ফলে যা হওয়ার তাই হলো। করালি ত্রিশূল উঁচিয়ে সকলকে অভিশাপ দিল, আমি করালি তান্ত্রিক, মা করাল বদনার ছেলে আমি। আমার সাথে এমন পরিহাস!
মা নিজে আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই গ্রামকে রক্ষা করার, কিন্তু তোরা যখন নিজেরাই নিজেদের সর্বনাশ চাস তখন আমি আর কি বলতে পারি? সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না, এই গ্রামের কেউ বাঁচবে না। করালি চিৎকার করতে করতে আমাকে আর ভেদুকে ধাক্কা দিয়ে দুদিকে সরিয়ে হন হন করে চলে গেল। পিছন পিছন ওর চেলারা হই হই করে চলে গেল। বিডিও অফিসার ভবেশ দত্ত হাঁ করে দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল। করালি বেশ খানিকটা চলে যাওয়ার পর সে হঠাৎ তার পিছনে পিছনে দৌড়তে লাগলো। বাবা 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 গো, বাবা গো, এমন করে চলে যাবেন না গো, ওরা সব নির্বোধ মূর্খের দল। বাবা বাবা, ওরা সব নির্বোধ মূর্খের দল, ওদের আপনি ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন ওদের আপনি। ওই অখাদ্য লোকটার দিকে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করল না। আমি ছুটে গিয়ে ভেদুকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কখন পৌঁছালে ভেদু? মিত্তির বাবু পাঠিয়েছেন তোমাকে? কখন এলে তুমি? আগে তো দেখতে পাইনি। এসব কি করে করলে ভেদু? মনে মনে এতটাই আনন্দিত হয়েছিলাম যে এক নাগারে হড়বড় করে সব প্রশ্ন করে যেতে লাগলাম। ভেদু হাসতে হাসতে বলল, না না, আমি তো জামতলায় যাইনি, এমনি ঘুরতে ঘুরতে এখানে এসে পড়লাম। গ্রামে আসতে আসতে এই তান্ত্রিকের কাণ্ড কারখানা সব শুনলাম। আর এসব অনেক পুরনো খেলা। তুমি যখন তান্ত্রিকের সাথে ঝগড়া করছিলে তখন ওর এক চেলা দেওয়ালে অদৃশ্য কালি দিয়ে লিখে এসেছিল, আমি ডাইনি। তান্ত্রিক মন্ত্র পড়ার নাম করে ওই জলের সাথে কিছু ওষুধ মিশিয়ে ঠিক ওখানেই ছুঁড়ে দিয়েছিল। আমিও ঠিক ওর মতো করেই জবাব দিলাম। তোমাদের কথা বলার ফাঁকে দেওয়ালে লিখে দিলাম, আমি ভণ্ড। গ্রামের লোকেরা ভয়ে ভয়ে নিজেদের মধ্যেই বিড়বিড় করে কি সব বলতে লাগলো। কেউ বোধহয় এখনো ভেদুকে বা আমাকে সহজে মেনে নিতে পারছে না। এতদিন ধরে তান্ত্রিকের হাতে বশ হয়ে রয়েছে ওরা, সহজে আমাদের যে মেনে নেবে সেটাই তো অস্বাভাবিক। দীপা ছুটে এসে ভেদুর পায়ে পড়ল। আমাদের বাঁচাও তুমি ভেদু বাবা, আমাদের বাঁচাও। গ্রামের একজন লোক বলল, ডাইনির ছায়া পড়েছে গ্রামে, কেউ বাঁচবে না। করালি বাবা বলেছে কেউ বাঁচবে না। তাই নাকি? বেশ, দেখি তবে কে যেতে। দীপা আর সুদীপার বাড়িতেই আমরা থেকে গেলাম। ভেদু আর আমার থাকার ব্যবস্থা হয়েছে একটা ঘরেই, কিন্তু ভেদু কিছুতেই বিছানায় শুতে পারল না। কিছুক্ষণের জন্য শুয়েই উঠে পড়ল সে। না না বিডিও স্যার, না, ঘুম আমার আসবে না। মনটা কেমন যেন গু ডাকছে। বারবার মনে হচ্ছে আজ রাতে ওই তান্ত্রিক ভয়ানক কিছু করবে একটা নিশ্চয়ই। আমি বাইরে থাকছি, সারা রাত আজ বাড়ির বাইরের দাওয়ায় বসে জব করব। আমি ভেদুকে আটকালাম না। আমি ভেদুর মতো অত ভবিষ্যৎ আঁচ করতেও পারি না ঠিকই, তবে ওই ভণ্ড করালি তান্ত্রিক এত সহজে যে সকালের অপমানটা ভুলে যাবে না সেটা খুব ভালো করেই বুঝতে পারছিলাম। দেখলাম ভেদু তার মন্ত্রপুত ধুলো পড়া দিয়ে গোটা বাড়িটার চারপাশেই একটা গণ্ডি কেটে দিল। তারপর দাওয়াতে আসন বিছিয়ে মন্ত্র জপ করতে বসে গেল। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। নানা রকম কথা মাথায় আসছে, কত রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। নানা রকম কিছু ভাবতে ভাবতেই একসময় চোখটা লেগে গেল। তখন কত রাত হবে কে জানে। হঠাৎ একটা পোড়া গন্ধে ঘুম ভেঙে গেল। বসন্তের বাতাসে একেবারে দক্ষিণ দিক থেকে গন্ধটা আসছে, তার সাথে ভেসে আসছে চিৎকার। দক্ষিণ দিক থেকে প্রায় 10-12টা বাড়ি একসাথে দাউ দাউ করে জ্বলছে। আজ রাতে তান্ত্রিক কিছু যে একটা করবে সেটা ঠিকই বুঝেছিল ভেদু, কিন্তু দীপাদের ওপর কোনো হামলা করতে না পেরে এভাবে যে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের ঘর জ্বালিয়ে দেবে সেটা ভাবতে পারিনি। বাইরে ছুটে এসে দেখলাম ভেদু এক দৃষ্টে সেই আগুনের দিকে তাকিয়ে আছে। তার চোখে একসাথে রাগ আর হতাশা খেলা করে যাচ্ছে। একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে ভেদু বলল, মানুষ এতটা নির্দয় হতে পারে বিডিও স্যার? করালি বাবা বলেছিল সব শেষ হয়ে যাবে, বললো তো কথা।
কাল করালি চলে যাওয়ার পর যে লোকটা কপাল চাপড়ে ভেদুকে বলেছিল ডাইনির ছায়া পড়েছে, কাল রাতে সবার আগে তার ঘরই পুড়ে গেছে। আস্তে আস্তে সেই আগুন ছড়িয়ে পড়েছে। রাতের বেলায় সকলে ঘুমিয়েছিল। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় সকলেরই ব্যাপারটা বুঝতে সময় লেগেছে। হাওয়াতে খড়ের চালের আগুন আরও ছড়িয়ে গেছে। কোনো মতে শেষ মুহূর্তে বাইরে বেরিয়ে আসায় প্রাণটা হয়তো বেঁচেছে, কিন্তু চাল ডাল আনাজপাতি যেটুকু যার ঘরে মজুত করা ছিল, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে একেবারে ঝামা হয়ে গেছে। লোকটা ভেদুর সামনে উবু হয়ে বসে কপাল চাপড়ে চলেছে সেই কখন থেকে। করালি বাবার সাথে মশকরা করলে ওর ফল ভালো হবে না গো। একটা মেয়ে চলে গেলে কি হতো, হ্যাঁ? এখন যে পুরো গ্রামটা চলে যাবে। কাল তো তুমি এইখানে বসেছিলে, দেখেছো? হ্যাঁ, কাউকে দেখেছো আগুন লাগাতে? স্বয়ং মা করাল বদনা প্রতিশোধ নিয়েছে গো। আমি ভেদুর দিকে তাকালাম। ওর মুখটা থমথমে। কাল আগুন লাগার পর থেকে ভেদু একটা কথাও বলেনি। আমি খানিকটা বোধহয় বুঝতে পারছি। ভেদুর মনে হয়েছিল তান্ত্রিক হামলা করবে এই বাড়িটার উপর, তাই সারা রাত সে চোখ বন্ধ করে জপ করে শুধু এই বাড়িটাকে সুরক্ষিত করেছে। কিন্তু তান্ত্রিক যে অন্যভাবে খেলছে সেটা সে বুঝতে পারেনি। কেউ যদি ইচ্ছে করে ওদের ঘরে আগুন লাগিয়েও থাকে, ভেদু সেটা দেখতে পায়নি। একটু পরেই আবার তান্ত্রিকের হাসির আওয়াজ শোনা গেল। আজ যেন তাকে আরও ভয়ানক লাগছে। চোখ দুটো যেন আগের দিনের থেকেও আরও বেশি লাল। আকাশের দিকে ত্রিশূল উঁচিয়ে করালি এবার চিৎকার করে বলল, কিরে, টের পেলি করালি তান্ত্রিক কি জিনিস? মা করাল বদনা কেমন করে সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে তার নমুনাখানা দেখলি একবার? এতক্ষণে ভেদুর মুখে হাসি দেখা গেল। সে কিছু না বলে হাসতে হাসতে শুধু করালির দিকে তাকিয়ে রইল। করালি আবার হুঙ্কার দিয়ে উঠল, আজ আমি এই মেয়ে দুটোকে নিয়ে যাব। আজই শেষ সুযোগ। আজ যদি ওদের নিয়ে না যাই তাহলে কাল থেকে প্রতি ঘরে মৃত্যু আসবে। সকলে মরবে, সকলে মরবে। ডাইনির ছায়া সকলকে গ্রাস করে নেবে। পিশাচের মতো মৃত্যু হবে সকলের। মৃত্যুর পরেও মুক্তি হবে না। সকলে পিশাচ হয়ে ঘুরে বেড়াবে। করালি এগিয়ে দীপাদের ঘরের দিকে যেতে গেল, কিন্তু তার আগেই ভেদু তার রাস্তা আটকে দাঁড়ালো। করালি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, কিন্তু তার আগেই ভেদু তার পায়ের কাছে বসে পড়ল মাটিতে হাঁটু গেড়ে। ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত ঠেকল। করালিও থমকে দাঁড়ালো। নিজের আত্মপ্রসাদে আবার অট্টহাস্য করে উঠল, আচ্ছা, তাহলে বুদ্ধি হয়েছে মরকটের। মায়ের তাণ্ডব দেখার পর এখন পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছিস? বেশ, যা, তোকে ক্ষমা করে দিলাম। সরে যা আমার চোখের সামনে থেকে। এখন মেয়ে দুটোকে নিয়ে যেতে দে। ঘরের ভেতর থেকে দীপা আর সুদীপার কান্না শোনা যাচ্ছে। ভেদু এবার হাসতে হাসতে করালির লাল আলখাল্লার নিচের অংশ টেনে ধরে বলল, আপনার পোশাকে এমন কালো ভুষো লাগলো কি করে করালি বাবা? আপনি কাল এসেছিলেন না ওই গরিব মানুষগুলোর ঘর জ্বালাতে? লজ্জা লাগছে না নিজেকে মা করাল বদনার সন্তান বলতে? করালি তান্ত্রিক থম মেরে দাঁড়িয়ে রইল। আমরা সকলে দেখলাম করালির পোশাকের নিচের অংশে কালো ভুষো লেগে আছে। বড্ড জেনে গেছিস না তুই, বড্ড জেনে গেছিস। বেশ, তাহলে কাল থেকে দেখবি এই করালি তান্ত্রিকের তপস্যার ফল। আমি এখানে সকলকে বলে রাখলাম, আজ রাতের মধ্যে যদি ওই মেয়ে দুটোকে জঙ্গলের সামনে এনে না রাখা হয়, তাহলে কাল থেকে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে মৃত্যুর তাণ্ডব শুরু হবে। তখন আমার পা ধরে কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। করালি ত্রিশূল উঁচিয়ে সকলের দিকে তাকিয়ে কি সব বিড়বিড় করে বলতে বলতে চলে গেল। চাপাবেরির মানুষগুলোর দিকে তাকালাম। সকলে ভয়ে একেবারে গুটিয়ে আছে। সকলের চোখে মুখে মৃত্যুর কালো ছায়া যেন মাখিয়ে রেখেছে কেউ। ভেদু যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল করালি কাল রাতে সকলের ঘরে আগুন লাগিয়েছে, সেদিকে কারোর নজরই গেল না। সকলে শুধু করালির প্রতিধ্বনি করে যেতে লাগলো, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না তো, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব। সারা দিনটা কেমন যেন মুখ গোমরা করে কেটে গেল। ভেদুকে বললাম,
আজ কি করবে ভেদু? আজ আবার যদি কোথাও আগুন লাগে, সারা গ্রামকে একা রক্ষা করা তো সম্ভব নয়। সারা গ্রাম ঘুরে পাহারা দিতে গেলে হয়তো এ বাড়িতেই কোনো বিপদ হয়ে যাবে। কি করা যায় বলো তো? রাতে আমরা দুজনেই বাইরে এসে কাটিয়ে দিলাম। সত্যি বলতে কি, ঘুমানোর কোনো ইচ্ছাই ছিল না। রাত প্রায় শেষ হতে চলেছে, তবু কোথাও কোনো আগুন লাগার ঘটনা ঘটল না। মনে মনে একটু সান্ত্বনা পাচ্ছিলাম, তাহলে হয়তো করালি ভয় পেয়েছে। কিন্তু ভোরের মোরগ ডাকার সাথে সাথে আগের রাতের চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ল। রক্ত বমি করতে শুরু করলো সবাই। প্রত্যেকটা বাড়ি থেকে কান্নার রোল শোনা যাচ্ছে। হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা, ডাক্তার নেই, ওষুধ নেই। মানুষগুলো আদৌ বাঁচবে কিনা সেটাই এখন একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ভেদু তার পাতা লতা জড়িবুটি নিয়ে ছুটে গেল মানুষকে সাহায্য করতে, কিন্তু তাকে কেউ বিশ্বাস করতে চাইছে না। আর সেদিনের সেই ভদ্রলোক ছুটে এসে বলল, কোথায় কোথায় কি হলো কি? আর শুনলাম তো ভেদুগুনির নাকি অনেক করিত কর্মা, কত কি কাণ্ড করেছে। কোথায় সেসব কাণ্ডের তো কোনো কিছু নমুনা দেখতে পাচ্ছি না। একের পর এক লোক মরছে, আমাদের ঘর বাড়ি সব পুরো ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, গেল কোথায় ভেদুগুনিন কি করেছে? হ্যাঁ, হাঁ করে চেয়ে দেখছো কি? করালি বাবা বলেছে মায়ের রোষে সব শেষ হয়ে যাবে। সারা দিনে ভেদু সারা গ্রামে ছোটাছুটি করেও কাউকে ওষুধ খাওয়াতে পারল না। দুপুর হতেই বেশ কয়েকজনের মৃত্যু সংবাদ কানে এসে পৌঁছল। এরপর আর গ্রামের সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ রইল না। সকলে ছুটে এলো দীপা আর সুদীপাকে জঙ্গলের মধ্যে করালি তান্ত্রিকের গোপন ডেরায় নিয়ে যাবে বলে। আমি আর ভেদু দুজনেই আটকাবার চেষ্টা করলাম, কিন্তু এত মানুষকে আটকাবার সামর্থ্য আমাদের নেই। সকলে একেবারে লাঠি সোটা নিয়ে এসেছে। ভেদু দু হাত ছড়িয়ে দীপা আর সুদীপাকে আগলে দাঁড়িয়ে রইল। আমি বেঁচে থাকতে ওদের কোথাও নিয়ে যেতে দেব না। কিন্তু সে কথা শুনবে কে? লোকজন সব ক্ষেপে উঠেছে। নির্বিচারে ভেদুর ওপর লাঠির বাড়ি পড়তে লাগলো। আমি দীপাদের বাঁচাবো নাকি ভেদুকে কিছু বুঝতে পারলাম না। পাগলের মতো থানায় ফোন করতে লাগলাম, কিন্তু কেউ ফোন ধরলো না। একজনের লাঠি সোজা পড়ল ভেদুর মাথায়। ভেদুর অত বড় শরীরটা ধপ করে পড়ে গেল মাটিতে। আমি ছুটে গিয়ে ভেদুকে ধরলাম। ভেদু অজ্ঞান হয়ে চোখ বোঝার আগে পর্যন্ত আমার হাত ধরে বলে যেতে লাগলো, ভিডিও স্যার, ওদের বাঁচাও ভিডিও স্যার। কিন্তু এত মানুষকে আটকানো আমার পক্ষে সম্ভব হলো না। দীপা আর সুদীপাকে টানতে টানতে নিয়ে চলে গেল ওরা। আমাকে একবার জঙ্গলে যেতে হবে ভিডিও স্যার। সমস্ত সমস্যার আরম্ভ ওই জঙ্গল থেকে। বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে এই ঘণ্টাখানেক হলো জ্ঞান ফিরেছে ভেদুর। দীপার মা এক গ্লাস গরম দুধ খাওয়াতে এসেছিল, কিন্তু ভেদু খায়নি। দীপাদের ওই শূন্য বিছানার দিকে তাকিয়ে শুধু গভীর নিঃশ্বাস ফেলে যাচ্ছে সে। কোনো ডাক্তার পাওয়া যায়নি। জামতলার হাসপাতালে ফোন করে ডাক্তারবাবুকে আসতে বলেছিলাম, কিন্তু তিনি এখনও এসে পৌঁছাতে পারেননি। নিজের যতটুকু বিদ্যে বুদ্ধি ছিল তাই দিয়ে ফার্স্ট এড করে রক্ত বন্ধ করার চেষ্টা করেছি। আমার সেই হাতুড়ে বিদ্যায় খুব একটা লাভ কিছু হয়নি। এখনও ভেদুর মাথার ফেটটি ভেদ করে মাঝে মাঝেই রক্তের রেখা দেখা দিচ্ছে। নিজেকে একটু সামলে নিয়েই ভেদু বলল, আজ রাতেই সেই জঙ্গলে যাবে। আমি বললাম, ভেদু, আমিও জানি ওই জঙ্গলের মধ্যেই কিছু একটা চলছে। ওখানেই হয়তো সব মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। আমি জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় একটা অদ্ভুত আওয়াজ শুনেছিলাম, কিন্তু তখন ভেবেছিলাম হয়তো কোনো জন্তুর আওয়াজ। এখন বুঝতে পারছি ওই জঙ্গলের মধ্যেই তান্ত্রিক কিছু একটা করছে। কিন্তু তাই বলে এই রাতে তুমি যেও না জঙ্গলে। এভাবে যাওয়া যায় না ভেদু। আমি জামতলার থানায় কথা বলেছি, ওরা আইনিভাবে একটা ব্যবস্থা করছে। একটু হয়তো সময় লাগবে। সময় আমাদের হাতে একেবারেই নেই ভিডিও স্যার। কে কখন কোথা থেকে সাহায্য করতে আসবে সে আশায় বসে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের আজ রাতেই ওই জঙ্গলে যেতে হবে। এত রাতে জঙ্গলে কোথায় খুঁজবো ওদের? কাল সকালে একবার জঙ্গলটা ভালো করে দেখলে হতো না? বললাম না ভিডিও স্যার, আমাদের হাতে সময় খুব কম। আমি ভীমরুলের চাকে ঢিল দিয়েছি।
আপনিও কি ওই গ্রামের লোকেদের মতো ভাবছেন ওই মেয়ে দুটোকে তান্ত্রিকের হাতে তুলে দিয়েছে বলে কাল থেকে গ্রামের সব সমস্যা ঠিক হয়ে যাবে? সব কিছু ঠিক আবার আগের মতো হয়ে যাবে? কিচ্ছু হবে না। কোনো জায়গায় ভণ্ডামি বেশি দিন চলতে পারে না, কোনো জায়গায় নয়। আর সেটা যে চলতে পারে না সেটা সবচেয়ে বেশি জানে ওই ভণ্ড নিজেই। ও খুব ভালো করে জেনে গেছে আমরা ওর রাজত্ব একেবারে শেষ করে দিতে এসেছি। ও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, তাই ও চাইবে এখান থেকে ও রাজ্যপাট গুটিয়ে নিয়ে অন্য কোথাও চলে যেতে। এই জন্যই ও চাইবে এখানে আরো বেশি করে হত্যা লীলা চালাতে, লোকজনের মধ্যে আরো বেশি করে ভয় ছড়িয়ে দেবে। আর এখানে যে কজন অবিবাহিত মেয়ে আছে সকলকে নিয়ে যাবে ও। আমাদের হাতে আর বেশি সময় নেই বিডিও স্যার, খুব তাড়াতাড়ি ওর এই উদ্দেশ্য বিফল করতে হবে আমাদের। চাঁপাবেরির থেকে আমাদের জামতলা অবধি এ এক বিশাল জঙ্গল। বহুকাল ধরে এই অঞ্চলটার মধ্যে কিছু উগ্রবাদী কার্যকলাপের জন্য কোনো উন্নতি করা সম্ভব হয়নি। ইদানিং জঙ্গলের রাস্তা সাফ করে গাড়ি চালানোর রাস্তা করা হয়েছে, তবে সে রাস্তাও খুব একটা ভালো না। সবথেকে বড় কথা, এই জঙ্গলের জন্তু জানোয়াররা একেবারেই মানুষ নামের দুপেয়ে জন্তুটিকে পছন্দ করে না। তার ওপর সেই দুই দামাল হাতির ভয় তো আছেই। দিনের বেলাতেও যে জঙ্গলের ভেতরে ঝিঁঝি ডাকে, রাতে না জানি কি ভীষণ কাণ্ড হতে চলেছে। আমরা দুজন আস্তে আস্তে ঢুকলাম জঙ্গলে। ভেদুর হাতে একটা হ্যারিকেন আর আমার হাতে মোবাইলের টর্চ। এর থেকে ভালো আর কিছু পাইনি। অস্ত্র বলতে দুজনের হাতে দুটো লাঠি। বেশ কিছুক্ষণ চলার পরেও তেমন কিছু চোখে পড়ল না, শুধু কাঁটা ঝোপের খোঁচায় হাঁটুর অনেক জায়গায় ছড়ে গেছে। এর মধ্যে দুবার আমার পায়ের ওপর দিয়ে দুটো চন্দ্রবোড়া যাতায়াত করেছে। কোনো অঘটন ঘটেছে কিনা এখনো কিছু টের পাইনি, তবে করালি তান্ত্রিকের কোনো খোঁজ পাইনি। কিছুক্ষণ চলার পরে প্রায় যখন জঙ্গলের মধ্যিখানে চলে এসেছি, তখন অদ্ভুতভাবে সেদিনের মতো একটা আওয়াজ পেলাম। সেদিন গাড়ি করে যাওয়ার সময় আওয়াজটা শুনে মনে হয়েছিল বোধহয় কোনো জন্তুর আওয়াজ, কিন্তু এখন ভালো করে শুনে মনে হলো একটা চাপা গোঙানির আওয়াজ। ভেদু আমার দিকে তাকিয়ে বলল, চলুন বিডিও স্যার, ওদিকটা যাই। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম যেদিক থেকে আওয়াজটা আসছিল। বড় বড় শাল গাছ সামনে দাঁড়িয়ে আছে, গোল গোল পাতাগুলো বাদামি রং ধারণ করেছে। আস্তে আস্তে ঝরে যাবে পাতাগুলো। সামনের একটা শাল গাছের পিছন থেকে আওয়াজটা আসছিল। আমরা এগিয়ে গেলাম। শাল গাছটার অন্যদিকে যেতেই দেখলাম দীপাকে গাছটার সাথে বাঁধা আছে পিছমোড়া করে। মেয়েটার মুখ এমনভাবে চেপে বাঁধা আছে যে বেচারি যন্ত্রণায় আর্তনাদও করতে পারছে না। আস্তে আস্তে দেখতে পেলাম শুধু দীপা নয়, এক একটা গাছের পিছনে এক একটা মেয়ে। এতদিন ধরে এভাবে সকলকে বেঁধে রাখা হয়েছে। খিদেই তেষ্টায় কাতর মেয়েগুলো ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না। দড়ি খুলে দিতেই টাল সামলাতে না পেরে সবাই ধূপধাপ করে পড়ে যাচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, মেয়েদের গা দিয়ে কেমন যেন দুর্গন্ধ বেরোচ্ছে, কেমন একটা জন্তু জন্তু গন্ধ। ভেদু দড়ির বাঁধন খুলতে খুলতে বলল, জন্তুর গন্ধ ছড়িয়ে রয়েছে সকলের গায়ে, যাতে বন্য জন্তু এদের ক্ষতি করতে না আসে। দীপা কাঁদতে কাঁদতে বলল, ভেদু বাবা, ভেদু বাবা, আমাদের বাঁচাও। ওই তান্ত্রিক আমাদের পাচার করে দেবে বলে এখানে নিয়ে এসেছে। বিনা পানি দিদি, গীতা দিদিকে ওরা পাচার করে দিয়েছে। আরও কিছু মেয়েকে এখানে বেঁধে রেখেছে। একসাথে কয়েকজনকে নিয়ে পাচার করে দেবে। অন্ধকার জঙ্গলের মধ্যে এবার পায়ের আওয়াজ শুনতে পেলাম। শুকনো শালপাতার ওপর দিয়ে কারা যেন হেঁটে আসছে। এখানে এসেছিস করালি তান্ত্রিকের হাত থেকে তার শিকারকে কেড়ে নিতে? হ্যাঁ, পারবি? পারবি নাকি ভেদু গুণিন? এত গুণ আছে তোর? আমাদের ওপর জোরালো টর্চের আলো এসে পড়ল। শুধু ভেদু নয়, তার সাথে ভবেশ দত্ত আর এখানকার থানার ওসিও আছে। এটাই ভেবেছিলাম আগে, পুলিশ আর প্রশাসনের হাত না থাকলে এত বড় ফাঁদ পাতা সহজ নয়। তান্ত্রিক আবার অট্টহাস্য করে বলল, ভুল কাজ করলি রে ভেদু, ভুল কাজ করলি। ভবেশ গাড়ি নিয়ে চলে এসেছে, এখনই মেয়েগুলোকে গাড়িতে তোলা হবে। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, শুধু দেখবি, কিচ্ছু করতে পারবি না।
ভেদু তার ঝোলা থেকে এক মুঠো ধুলো পোড়া হাতে নিয়ে ছুঁড়ে দিল তান্ত্রিকের দিকে। ব্যথায় চিৎকার করে উঠল তান্ত্রিক। চলে গেল, চলে গেল। এই দিয়ে আমাকে আটকাবি ভেবেছিস? হ্যাঁ। তান্ত্রিকও কি একটা ছুঁড়ল, প্রথমে ভেদুর দিকে, তারপর আমার দিকে। ঠিক গলার কাছে ছোট্ট একটা তীরের মতো কি একটা যেন এসে বিঁধে গেল। না, তেমন কিছু না। আমরা দুজনেই তীরটা টেনে বার করে নিলাম, কিন্তু তারপর যে কি হলো, শরীর যেন আর চলছে না। যেরকম দাঁড়িয়েছিলাম তেমনই দাঁড়িয়ে রইলাম। হাত পা পর্যন্ত নাড়াবার শক্তি নেই, একদম যেন পাথরের মূর্তি হয়ে গিয়েছি। তান্ত্রিক হেসে উঠল। বলেছিলাম না, তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, আর আমি মেয়েগুলোকে নিয়ে চলে যাব। সত্যি সত্যি একটা বড় ভ্যান এসে দাঁড়ালো। তান্ত্রিকের চেলারা মেয়েগুলোকে টানতে টানতে নিয়ে ভ্যানে তুলছে। আমরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। এটা কি হচ্ছে ভেদু? নড়তে পারছি না কেন আমরা? আমাদের শরীরে বিষ দিয়ে দিয়েছে ওই তান্ত্রিক। আদিবাসীরা এই বিষ দিয়ে বুনো শুয়োর শিকার করে। এই বিষ একবার শরীরে লাগলে শরীর পাথর হয়ে যায়, নড়াচড়ার ক্ষমতা থাকে না। একমাত্র মহুয়া গাছের ছাল ঘষলে এই বিষের প্রকোপ কমে। মহুয়া গাছ এই জঙ্গলে অনেক আছে, কিন্তু আমরা তো হাত পা নাড়াতেই পারছি না। মহুয়ার ছাল আনতে পারবো কি করে? ভেদু তাকালো দীপার দিকে। এখানে যে মেয়েগুলো আছে তার মধ্যে একমাত্র দীপাই হয়তো একটু সুস্থ আছে এখনো, কিন্তু এই এত লোকের মধ্যে থেকে পালিয়ে এই অন্ধকারের মধ্যে মহুয়া গাছ খুঁজে পাবে কি করে সে? না, হাতে আর বেশি সময় নেই। সবাইকে একে একে ভ্যানে তোলা হয়ে গেছে। ভেদু এবার চিৎকার করে উঠল, জয় ভোম তারক বোম, জয় ভোলেনাথ। অন্ধকার নিস্তব্ধ জঙ্গলে ভেদুর ওই গম্ভীর আওয়াজ গাছে গাছে ধাক্কা খেয়ে ফিরে এলো। করালি একবার চমকে তাকালো। কি হলো? মন্ত্র বলে বিষের প্রভাব কাটাবি নাকি রে? ওসব হবে না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে হবে। ভেদু করালির কোনো কথার পাত্তাই দিল না। আবার চিৎকার করে বলে উঠল, বম ভোলে, বম ভোলে, জয় বম তারক বম, বম ভোলে। একবার নয়, বেশ কয়েকবার। ভেদুর এই চিৎকারের কারণ এবার বুঝতে পারলাম। এই জঙ্গলের জন্তুরা মানুষ পছন্দ করে না, তাই এই মেয়েদের গায়ে জন্তুর গন্ধ ছড়িয়ে রেখেছে তান্ত্রিক। নিজেদের গায়েও ছড়ানো আছে। সে কারণেই বোধহয় এই জায়গায় সেরকম একটা জন্তু দেখা যাচ্ছে না। ভেদুর এই গগনভেদী চিৎকার বনের জন্তুদের জানিয়ে দিচ্ছে এখানে মানুষের অস্তিত্ব। কিছুক্ষণের মধ্যেই দুটো প্যাঁচা তীব্র স্বরে ডেকে উঠল, আর দুটো বনো শুয়োর তীর বেগে ছুটে এলো তান্ত্রিকের দিকে। এত জোরে হঠাৎ করে শুয়োর এসে পড়ায় তান্ত্রিকের চেলারা চিৎকার করে পালাতে শুরু করলো। তান্ত্রিক হৈ হৈ করে চেঁচামেচি করলেও কোনো লাভ হলো না। শুয়োর দুটো বড় বড় দাঁত উঁচিয়ে তান্ত্রিকের সামনে দাঁড়িয়ে আছে। দীপার সামনে এই মুহূর্তে কেউ নেই। ভেদু চেঁচিয়ে বলল, দীপা, তোমার ডান দিকে 3টে গাছের পরেই একটা মহুয়া গাছ আছে, এক্ষুনি ছাল ছাড়িয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। দীপা পড়ি কি মরি করে ছুটে গেল সেই দিকে। মহুয়ার ছাল নিয়ে আসতে সময় লাগলো না তেমন। ছালটা সামান্য গলার কাছে ঘষে নিতেই আমরা সুস্থ হয়ে গেলাম। ভেদু এবার দীপাকে ধাক্কা মেরে ভ্যানে তুলে দিয়ে আমাকে বলল, ভিডিও স্যার, আপনি এই গাড়িটা নিয়ে জঙ্গলের বাইরে চলে যান। ওদের মুখে সবটা শুনলে গ্রামের সকলে বিশ্বাস করবে ওদের ভণ্ডামির কথা। আপনি যান ভিডিও স্যার। আর তুমি? আমি ওদের আটকাচ্ছি। আমি কিছু বলতে গেলাম, কিন্তু ভেদু আমাকে আটকে দিল। ওদের জীবন বাঁচানোটা আগে দরকার, আপনি যান। আমি আর দেরি করলাম না। ওদিকে যেতে যেতে যেটুকু চোখে পড়ল, হয়তো গায়ে জন্তুর গন্ধ মেখে থাকার জন্যই শুয়োর দুটো করালিকে আক্রমণ না করে ভেদুর দিকে এগিয়ে এলো। ভেদু তার ঝোলা থেকে আবার কিছুটা ধুলো পড়া ছুঁড়ে দিল শুয়োরগুলোর দিকে। একটা বিকট আওয়াজ করে শুয়োর দুটো দূরে জঙ্গলে পালিয়ে গেল। ভেদু ঠিকই বলেছিল। দীপার মুখে সবটা শুনে আর অন্যান্য মেয়েগুলোর অবস্থা দেখে এতক্ষণে বোধহয় সারা গ্রামের বোধোদয় হলো। সকলে লাঠি বটি কাটারি যার কাছে যা ছিল সব নিয়ে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। আমিও গাড়ি নিয়ে ছুটে এলাম, না জানি এতক্ষণে সেখানে কি কাণ্ড ঘটে চলেছে। গিয়ে দেখলাম রক্তাক্ত ভেদু দুটো হাতির পিঠে দু পায়ে দাঁড়িয়ে আছে।
আর করালি এবং তার সাঙ্গপাঙ্গরা মাটিতে সাষ্টাঙ্গে শুয়ে প্রাণ ভিক্ষা করছে। এই কাণ্ডটা করলে কি করে ভেদু? জামতলা থানার ওসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে স্পেশাল ফোর্স নিয়ে এসে গ্রেপ্তার করেছে করালিকে। বাকিরাও অ্যারেস্ট হয়েছে। কাজের মধ্যে আবার আমার কাজ বাড়ল, চাপাবেরিও আবার আমার খাতার মধ্যে যুক্ত হলো। আমরা এখন বসে আছি মিত্তিরবাবুর বাড়ি। সেদিনের শেষ অংশটা দেখা হয়নি আমার, তাই ভেদুকে জিজ্ঞাসা করেছিলাম। শুয়োর দুটো চলে যেতেই তান্ত্রিক আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিকের চেলারা আমাকেও শাল গাছের সাথে বেঁধে ত্রিশূলের খোঁচা দিতে লাগলো। আমার সারা শরীর তখন রক্তাক্ত। হাতটা বেঁধে ফেললেও বাঁধন বেশি শক্ত করার সময় পাইনি। আমার ঝোলাটা তখনও কাছেই ছিল। কোনো মতে হাতটা গাছের গায়ে ঘষে ঘষে দড়ি আলগা করে ছাড়িয়ে নিলাম। তারপর আর এতটুকু সময় নষ্ট না করে সকলের গায়ে ধুলো পোড়া ছড়িয়ে দিলাম। এই ধুলো পোড়ায় এক বিশেষ মন্ত্র আছে, সকলের গায়ে বিছুটি পাতা ঘষার মতো যন্ত্রণা হয়। কিন্তু তান্ত্রিককে ঠিক কাবু করতে পারছিলাম না। ওই ধুলো পোড়াকে অগ্রাহ্য করেই ও আবারও ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। আর ঠিক এই সময়ই একটা অদ্ভুত কাণ্ড হলো। এতদিন ধরে যে গল্পটা চলছিল যে জঙ্গলে দুটো দামাল হাতি আছে, তারাই এবার সুর উঁচিয়ে ছুটে এলো। মুহূর্তে জায়গাটা একেবারে লন্ডভন্ড করে দিল। বড় বড় শাল গাছ সুর দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তান্ত্রিকের দুজন চেলাকে পায়ের তলায় ফেলে একেবারে পিষে থেতলে দিল। ওসব জন্তুর গন্ধ বোধ হয় হাতির অত বড় নাকে যায় না। দুটো হাতি তখন একেবারে আমার সামনে। গুরু নাম স্মরণ করে দুজনের সুরে হাত দিয়ে আমি ইষ্ট নাম জপ করতে শুরু করলাম। আমি নিজেও ভাবতে পারিনি যে কাজ হবে, কিন্তু কাজ হলো। দুটো হাতি শান্ত হয়ে গেল, আমাকে সুরে তুলে ওদের পিঠে চড়িয়ে নিল। মিত্তিরবাবু কপালে হাত ঠেকিয়ে বলল, যাক বাবা, খুব জোর ফাঁড়া গেল। তাহলে ভেদু, তোমার মন্তরে তবে হাতিরাও বদলে যায়? কথাটা শোনার পর ভেদু কেমন যেন উদাস হয়ে গেল। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, এমন করে যদি জন্তুর চেয়েও অধম মানুষগুলোকে বদলে দিতে পারতাম। নমস্কার, আমি সৌমেন আর তোমরা শুনছো গল্পের জন্য। হ্যাঁ, তো এই সপ্তাহে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো একবার চটপট বলে ফেলি। অনেকেই রয়েছেন, তাদের মধ্যে স্মৃতিকণা দাস, সঞ্জয় মহান্ত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমাদের নামগুলো এখানে স্ক্রিনে শো হচ্ছে। সঞ্জয় মহান্ত, সুমেধা মুখার্জি, অন্তুনাথ, মধুসূদন বেরা, ভাস্কর মাঝি, রবীন দলুই, অয়ন মণ্ডল, সাদিম ক্ষেত্রপাল, মধু সিংহ, দীপ মণ্ডল, প্রশান্ত পাত্র, সুমন 042, মধু সিংহ, অঙ্কিত পাল, দেবব্রত মল্লিক, অঙ্কিত পাল, রবীন দলুই, শানু চৌধুরী, টাইম পাস ব্লগস 06, সৌমিক পাহাড়ি, আশিস মালিক। এ বাদেও যদি আরও কেউ সঠিক উত্তর দিয়ে থাকেন, তাদের নাম যদি মিস করে ফেলি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তাছাড়া যেটা বলবো যে আমরা অ্যাজ প্রমিসড আর্লিয়ার যে আমরা সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে কিছু মানুষকে প্রথম ও দ্বিতীয় হিসাবে আমরা বেছে নেব। যদিও সবাই তোমরা আমাদের নিজের, তো এবং সবাই কোনো না কোনো সময়, কারণ প্রত্যেক সপ্তাহেই তো গল্প আসতে থাকবে এবং গল্পের মধ্যে প্রশ্ন থাকবে, এবং আমরা জানি যে তোমরা প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ সঠিক উত্তর দেবে এবং অনেকেই সঠিক উত্তর দেবে। এবং এই সপ্তাহে যে দুজন বিজয়ী নাম, তিনজন, প্রথম যুগ্মভাবে প্রথম দুজন এবং একজনকে দ্বিতীয় ঘোষণা করা হচ্ছে। তো আমরা যাদের নাম ভেবেছি মানে পেয়েছি, তো যুগ্মভাবে প্রথমে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যিনি, মধুসূদন বেরা কলকাতা থেকে। আর যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন রবীন দলুই থানাকুল থেকে এবং গ্রাম নতিবপুর, এবং দেবব্রত মল্লিক
যদুরহাটি থেকে যুগ্মভাবে প্রথম। তো আপনাদের 3 জনের কাছেই গল্পের জন্য তরফ থেকে পুরস্কার চলে যাবে, পৌঁছে যাবে। আর বাকিদের জন্য থাকলো অনেক 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 শুভেচ্ছা। প্রত্যেক সপ্তাহে যে রাত 9টার গল্প, সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টার গল্পে থাকছে প্রশ্ন, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে রাত 9টা, রবিবারের রাত 9টা যে ভেদুর গল্প, ভেদু গুণিনের যে গল্প, সিরিজের গল্প, সেই গল্পের শেষে তোমাদের নাম ঘোষণা হচ্ছে, এবং তার সাথে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী যারা থাকছেন তাদের পুরস্কার পাঠানো হচ্ছে গল্পের জন্য তরফ থেকে। এবং পুরস্কার মানে বেসিক্যালি ভালোবাসা, ঠিক আছে? আমরা তোমাদেরকে সবাইকে প্রচণ্ড ভালোবাসি এবং তোমরাও আমাদেরকে জানি। তো এটা চলতেই থাকবে। এই পরের সপ্তাহের জন্য আবার রেডি হয়ে যাও। নতুন গল্প আসছে সোমবার রাত 9টায় এবং বৃহস্পতিবার রাত 9টায়। তারপরে ফল ঘোষণা হবে এই অনুরূপভাবে নেক্সট রবিবার রাত 9টায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর শুনতে থাকো গল্পের জন্য। আসি এখন, টাটা।